কলকাতার উত্তর প্রান্তের সেই আদিম গলিগুলো যেন ইতিহাসের এক একটা দীর্ঘশ্বাস। সেখানে দাঁড়িয়ে আছে মল্লিক ভিলা। শ্যাওলা ধরা দেওয়াল, ভাঙা খড়খড়ি আর নোনা ধরা থামগুলো দেখে মনে হয় যেন কোনো এক প্রাচীন দানব মুখ হাঁ করে শিকারের অপেক্ষায় বসে আছে। 2026 সালের এক মেঘলা দুপুরে অয়ন যখন ট্যাক্সি থেকে নামল, তখন এক ঝলক ঠান্ডা বাতাস তাকে অভ্যর্থনা জানালো। সেই বাতাসে অদ্ভুত এক পচা মাংসের গন্ধ মিশেছিল। অয়ন লন্ডনে বড় হয়েছে, যুক্তি আর বিজ্ঞানের বাইরে সে কিছু বোঝে না, কিন্তু বাড়ির গেটে হাত দিতেই তার মনে হলো একজোড়া অদৃশ্য চোখ ওপরের তলার অন্ধকার জানলা থেকে তাকে পর্যবেক্ষণ করছে। বাড়ির ভেতরটা যেন এক চিরস্থায়ী গোধূলি। ধুলোর আস্তরণ আর মাকড়সার জালের আড়ালে লুকিয়ে আছে 100 বছরের অভিশাপ। অয়ন যখন তার শোবার ঘরে ঢুকল, দেখল দেওয়ালের বিশাল আয়নাটা একটা কালো কাপড়ে ঢাকা। কৌতূহলী অয়ন কাপড়টা সরাতেই শিউরে উঠল। আয়নার কাচটা সাধারণ নয়, সেটা যেন একটা কালো তরল পদার্থের গভীর খাদ। সেখানে নিজের মুখ দেখতে গিয়ে সে দেখল তার পেছনে দাঁড়িয়ে আছে এক দীর্ঘকায় ছায়া, যার মাথাটা চুলে ঢাকা নয়, বরং আধপোড়া খুলির মতো বিভৎস। অয়ন পেছন ফিরল, কিন্তু সেখানে কেউ নেই। কেবল কানে এলো এক অমানুষিক ফিসফিসানি। ফিরে এসেছিস? আমার রক্ত ফিরিয়ে দিতে এসেছিস? রাতের গভীরতা বাড়ার সাথে সাথে মল্লিক বাড়ির চরিত্র বদলাতে শুরু করে। অয়ন লাইব্রেরি ঘরে এক পুরনো সিন্দুক থেকে আবিষ্কার করল এক চর্মাবৃত ডায়েরি। সেটি ছিল তার প্রপিতামহ তান্ত্রিক হরিনারায়ণ মল্লিকের। ডায়েরির পাতাগুলো সাধারণ কাগজে নয়, যেন শুকনো চামড়ার ওপর লেখা। সেখানে বর্ণিত আছে এক নিষিদ্ধ সাধনার কথা, কায়াকল্পান্তর। হরিনারায়ণ বিশ্বাস করতেন মৃত্যুর পর আত্মা যখন অন্য শরীরে প্রবেশ করে তখন তার শক্তি বৃদ্ধি পায়। তিনি লিখে গেছেন, যেদিন আমার বংশের শেষ প্রদীপ এই মাটিতে পা রাখবে, সেদিন আমার এই ভস্মীভূত দেহ তার রক্তকণিকা দিয়ে নতুন হাড় আর মাংস তৈরি করবে। আমি আসছি, আমি আসছি। অয়ন পড়তে পড়তে লক্ষ্য করল তার হাতের আঙুলগুলো নীল হয়ে যাচ্ছে। হঠাৎ লাইব্রেরির কোণ থেকে একটা হাড় কাঁপানো খটখট শব্দ ভেসে এলো। মেঝের একটা আলগা তক্তা সরে গিয়ে নিচ থেকে উঠে এলো এক কঙ্কালসার হাট। কিন্তু সেই হাতে কোনো হাড় নেই, আছে কেবল লতিয়ে ওঠা কালো শিরা। অয়ন চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। সে অনুভব করল তার শরীরের ভেতর দিয়ে এক তীব্র ঠান্ডা স্রোত বয়ে যাচ্ছে, যেন কেউ তার হাড়ের ভেতরের মাজ্জাগুলো শুষে নিচ্ছে। রাত 3টে, অমাবস্যার অন্ধকার তখন চরমে। অয়ন ডাইনিং টেবিলের ওপর বসেছিল। তার সামনে রাখা আয়নায় সে নিজের পরিবর্তন লক্ষ্য করল। তার গায়ের চামড়া খসে খসে পড়ছে, আর তার নিচ থেকে বেরিয়ে আসছে এক প্রাচীন কুচকানো এবং পোড়া কালো চামড়া। তার চোখের মণি দুটো হঠাৎ উল্টে গিয়ে সাদা হয়ে গেল। সে অনুভব করল তার পিঠের শিরদাঁড়াটা মরমর করে ভেঙে নতুন করে জোড়া লাগছে। হঠাৎ বাড়ির ঠাকুর দালানে রাখা সেই বিশাল ঘণ্টাটা নিজে থেকেই বেজে উঠল। প্রতিটি শব্দ যেন অয়নের মস্তিষ্কে হাতুড়ি মারছে। সে টলটলে টলটলে নিচে নেমে এলো। দেখল দালানের মাঝখানে এক বিশালাকার গর্ত তৈরি হয়েছে, যেখান থেকে উঠে আসছে 100 বছর আগের সেই যজ্ঞের ধোঁয়া। ধোঁয়ার মাঝে দাউ দাউ করে জ্বলে উঠল নীল আগুন। সেই আগুনের লেলিহান শিখার মাঝে অয়ন দেখতে পেল হরিনারায়ণকে। না, তিনি প্রেত নন, তিনি এখন অয়নেরই প্রতিচ্ছবি। হরিনারায়ণ অয়নের কানে এসে অট্টহাসি দিয়ে বললেন, তোর যৌবন, তোর শরীর, তোর চোখ সবই এখন আমার। আমি আবার জন্ম নিলাম। অয়নের চেতনা ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে। সে এখন এক অন্ধকার কুঠুরিতে বন্দী হয়ে দেখছে তার শরীরটা অন্য কেউ নিয়ন্ত্রণ করছে। হরিনারায়ণ অয়নের শরীর ব্যবহার করে আয়নার সামনে দাঁড়ালেন। তিনি নিজের নতুন হাতগুলো দেখলেন। নখ দিয়ে নিজের গালে একটা আঁচড় কাটলেন। ক্ষত থেকে লাল রক্ত বের হওয়ার বদলে বের হলো কালো আলকাতরার মতো তরল।
পরদিন সকালে সূর্যের আলো যখন মল্লিক বাড়িতে প্রবেশ করল, তখন অয়নের শরীরে প্রবেশ করা হরিনারায়ণ বারান্দায় এসে দাঁড়ালেন। পাড়ার লোক অবাক হয়ে দেখল অয়ন মল্লিকের চেহারায় এক অদ্ভুত কাঠিন্য। তার হাঁটা চলা, কথা বলার ঢং সবই যেন 100 বছর আগের সেই জমিদারের মতো। এক বৃদ্ধ প্রতিবেশী যখন তাকে জিজ্ঞাসা করলেন, অয়ন বাবা, শরীর ভালো তো? অয়ন তখন পৈশাচিক দৃষ্টিতে তাকিয়ে উত্তর দিলেন, অয়ন তো কাল রাতেই শেষ হয়ে গেছে, এখন আমি আছি। অনেক দিন পর মানুষের রক্তের স্বাদ পেতে ইচ্ছে করছে, তুমি কি আসবে ভেতরে? বৃদ্ধ ভয় পেয়ে পিছিয়ে গেলেন। তিনি দেখলেন অয়নের চোখের ভেতর দুটো করে মণি, একটি অয়নের মৃত আত্মার, অন্যটি হরিনারায়ণের জাগ্রত শয়তানের। বাড়িটির দেওয়াল থেকে তখন চুইয়ে পড়ছে তাজা রক্ত। মল্লিক বাড়ির অভিশাপ আর প্রেতাত্মা হয়ে নেই, তা এখন এক জীবন্ত নরকে পরিণত হয়েছে। ভূতের পুনর্জন্ম সম্পূর্ণ হয়েছে। শহর এখন এক নতুন বিভীষিকার মুখোমুখি, যার শেষ কোথায় কেউ জানে না।